মেহেরিন বিয়ে জোড়া গায়ে দিয়ে দৌড়াচ্ছে। পেছনে ফেলে এসেছে গা ঘিন ঘিনে লোকজন। সে পালাচ্ছে তার বিয়ের আসর থেকে। তবে কোনো প্রেমের খোঁজে না, নিজেকে বাঁচানোর জন্য। সবেমাত্র এসএসসি দিয়েছে, বয়সও তার 16 হয়েছে। আর এখনই তাকে ধরে বেঁধে 40 বছরের এক লোকের সাথে বিয়ে ঠিক করেছে। তার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। সে এভাবে নিজের সব স্বপ্ন বিসর্জন দিতে পারে না। গ্রামের অন্ধকার মাঠ ধরে চাঁদের আলোয় পথ দেখে দৌড়াচ্ছে সে। সরু রাস্তা পেরিয়ে বড় রাস্তায় চলে আসে। আশেপাশে তাকায়, তবে কিছুই নেই, একদম ফাঁকা রাস্তা। সেই রাস্তা ধরেই আবার দৌড়াতে লাগে। গন্তব্য তার এদের হাত থেকে বাঁচার। তবে একা গিয়ে কোথায় কি করবে সেসব চিন্তা তার মাথায় আদৌ আসেনি। সামনে এগোতেই দেখতে পাই একটি মালবোঝাই ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। হয়তো ড্রাইভার বিরতি নিয়েছে। চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই। সেই সুযোগে মেহেরিন ট্রাকের পেছনে খালি জায়গায় উঠে পড়ে। মেহেরিন জানে না এই ট্রাক কোথায় যাবে, তবে এইটুকু জানে এই ট্রাক ফিরে আসবে না তার বিয়ে বাড়ির সামনে। কিছুক্ষণের মধ্যে ট্রাক চলতে থাকে তার আপন গতিতে। হঠাৎ ধাক্কায় ঘুম ভাঙে মেহেরিনের। ট্রাকটা থেমে গেছে। আশেপাশে তাকিয়ে দেখে কড়া রোদ, হয়তো দুপুর এখন। দ্রুত ট্রাক থেকে নেমে যায় ড্রাইভার দেখার আগেই। নেমে চারিদিকে তাকাতেই সে কেবল গাছ আর ঘন ঝোপঝাড় দেখতে পায়। বুঝতে পারছে না সে কোথায় আছে। পায়ে জুতোয় কাদা লেগে নোংরা, মুখে ধুলো। আশেপাশে কোনো জনবসতি নেই। সামনে একটি সরু রাস্তা গেছে জঙ্গলের ভেতর দিয়ে। সেই রাস্তা ধরে হাঁটা ধরে। ক্ষুধা লেগেছে, ঠোঁট শুকিয়ে কাঠ, একটু পানির দরকার। হাঁটতে হাঁটতে পৌঁছে যায় একটি পুরানো কাঠের ঘরের সামনে। বাইরে থেকে দেখতে লাগে কোনো ফেলনা ঘর। ভেতর থেকে টুকিটাকি আওয়াজ আসছে। মেহরিন ভাবে হয়তো মানুষ আছে, তাই সে ডেকে ওঠে, বাড়িতে কেউ আছেন? শুনছেন? কেউ কি আছেন বাড়িতে? মেহরিনের ডাক শুনতেই ঘরের ভেতর থেকে এক যুবক বেরিয়ে আসে। মেহরিনকে দেখে ওপর থেকে নিচ অবধি স্ক্যান করে নেয়। মেহরিনের কেন জানি ছেলেটির চাহনি সুবিধার লাগেনি। দেখতেও বখাটে টাইপের, তবুও পানির জন্য জান বের হয়ে যাচ্ছে। সে তাকে করুণার সুরে বলে, হ্যাঁ, দয়া করে একটু পানি দিবেন। ছেলেটি কিছু একটা ভেবে বলে, ভেতরে আসো, পানি দিচ্ছি। মেহরিন কিছু না ভেবে ঘরের ভেতর ঢোকে। চারিদিকে ভাঙাচোরা আসবাবপত্র ছড়িয়ে আছে। একটি চেয়ার এগিয়ে দিতেই মেহরিন সেটাতে বসে। এক গ্লাস পানি দিয়ে ছেলেটি দরজার বাইরে যায়। সে পানিটুকু খেয়ে গ্লাসটি রেখে বের হতে নেয়, তখনই ছেলেটির কিছু কথা কানে আসে। ভাই, একটা মাল পাইছি। আরে দেইকা মনে হইতাছে বিয়ের আসরতে পালাইয়া আইছে। একদম কচ্চি মাল, আপনার লাইগা আটকাইছি। ওদিক থেকে লোকটি কিছু বলতে ছেলেটি আবার বলে ওঠে, ইচ্ছা ভাই, যাওয়ার কথা বললে বাইন্দা রাখবো, কিন্তু টাকা বেশি দেওয়ান লাগবো ভাই। আমিও ছুই নাই এখনো। ছেলেটির কথা কানে আসতে মেহরিনের দুনিয়া থমকে যায়। নিজেকে বাঁচাতে গিয়ে আরো বড় বিপদে পড়ে গেল না তো? শরীরে কাঁপুনি উঠে যায় তার ভয়ে। এ কোন বিপদে পড়ল? পর মুহূর্তেই মাথায় আসে, না, এভাবে হেরে গেলে হবে না, নিজেকে বাঁচাতে হবে। তখনই ছেলেটির পায়ের শব্দে নিজেকে স্বাভাবিক করে আগের জায়গায় বসে। কিভাবে বের হবে সেই বুদ্ধি আসছে মাথায়। ছেলেটি এসে মেহরিনের সামনে দাঁড়ায়, একদম চুপচাপ, কিছুই বলছে না, শুধু বডিগার্ডের মতো দাঁড়িয়ে। মেহরিন হালকা হেসে বলে, ভাইয়া, অনেক ধন্যবাদ পানি খাওয়ানোর জন্য। যদি একটু কষ্ট করে আরেক গ্লাস পানি দিতেন, আসলে অনেক বেশি পিপাসা পেয়েছে। তবে ছেলেটি এক চুলও নড়েনি। সে উল্টো বলে, ওই সামনে দরজা দিয়া ঢুকলেই রান্নাঘর, ওখানেই পানি পেয়ে যাবে। মেহুর মুখটা চুপসে যায়। ছেলেটা কি তবে তার প্ল্যান বুঝে গেছে? সে উঠে রান্নাঘরে যায়। কি করবে কি করবে ভাবতে ভাবতে হঠাৎ চোখ যায় মরিচের প্যাকেটের দিকে। সাথে সাথে তার মুখে একটু আশার আলো ফুটে ওঠে। সে এক গ্লাস পানি নিয়ে আবার আগের জায়গায় ফিরে আসে। পানি খেতে খেতে ছেলেটিকে এটা ওটা প্রশ্ন করতেই থাকে। ছেলেটিও উত্তর দিচ্ছে। কথার এক পর্যায়ে ছেলেটিকে অন্যমনস্ক হতে দেখে মেহরিন তার বাম হাতের মুঠো করা মরিচের গুঁড়া ছিটিয়ে মারে ছেলেটির চোখে।
সাথে সাথে ছেলেটি চোখে হাত দিয়ে বসে পড়ে। আর মেহরিন যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। সে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে ছেলেটি চিল্লিয়ে বলে, এই মেয়ে দাঁড়া, পালানোর দুঃসাহস দেখাস না। এই জঙ্গলের যেই কোনায় থাকিস না কেন, তোকে খুঁজে বের করতে সময় লাগবে না। এই দাঁড়া বলছি, দাঁড়া। একবার ধরতে পারলে না একদম মেরে পুঁতে ফেলবো, দাঁড়া। এর মধ্যে কয়েকজন লোক আসে সেখানে। ছেলেটি তাদের উদ্দেশ্যে বলে, ভাই ভাই মেয়েটা পালাচ্ছে, ধরেন। মেহরিন বুঝে গেছে যার কাছে তাকে বিক্রি করতে চেয়েছে সেই লোকটাই চলে এসেছে। সে প্রাণপণে দৌড়াচ্ছে, আরো গভীর জঙ্গলে ঢুকে পড়ে। দু চোখ যেদিকে যাচ্ছে সেদিকেই দৌড়াচ্ছে। তার পেছনে সে ছেলেগুলো আসছে। মেহরিন দৌড়ে সামনে একটি ঝোপঝাড় দেখে সেখানে ঢুকে চুপটি করে বসে পড়ে, নিজেকে আড়াল করে। তার ভীষণ কান্না আসছে, মুখ চেপে ধরে নিজেকে চুপ করিয়ে রেখেছে। এদিকে ছেলেগুলো খুঁজতে খুঁজতে সেখানে এসে আশেপাশে তাকে না পেয়ে অন্যদিকে ছোটে। ছেলেগুলো চোখের আড়াল হতেই তারা যেই পথে গেছে তার উল্টো পথে দৌড়ায়। মেহরিন কোনো রাস্তা খুঁজে পায় কিনা সেই আশায় দৌড়াতে থাকে। এভাবে প্রায় 2-3 ঘন্টা জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত সে। সন্ধ্যা নেমে এসেছে। ভয়ে আছে কখন জানি এদের হাতে পড়ে যায়। কোনো মতেই পা থামাচ্ছে না। আরও কিছুটা সামনে যেতেই তার চোখে মুখে খুশির ঝলক ফুটে ওঠে। সামনে একটা হাইওয়ে রোড দেখতে পায়। এদিকে জঙ্গলের পাশ দিয়ে চট্টগ্রাম কক্সবাজারের হাইওয়ে হয়ে ছুটে চলেছে একটি কালো রঙের জিপ। ড্রাইভ করছে তালহা। চোখ মুখ দেখিয়ে কোনো অনুভূতি বোঝা যাচ্ছে না। পেছনে বসে আছে তার 3 বন্ধু, রিশাদ, তুর্য, সামি। ভয় আর প্রশ্নাত্মক চোখে তাকিয়ে তালহার কাজকর্ম দেখছে তুর্য। এক পর্যায়ে বলে, এই পাশেই জঙ্গল, আর কত দূর যাবি? বাস থেকে সামি বলে ওঠে, আরে এটাই তো অ্যাডভেঞ্চার, একটু কৌতূহল, একটু ভয় নিয়ে সামনে যাওয়া, আমার তো সেই মজা লাগছে। রিশাদ কিছুটা চিন্তিত হয়ে বলে, তবে এটা জঙ্গলের রাস্তা, কোনো ওয়াইল্ড অ্যানিমেল যদি অ্যাটাক করে? তাদের কথার মাঝে হঠাৎ হেডলাইটের আলোয় তালহা সামনের অনেকটা দূরে রাস্তার পাশে একটি মেয়েকে দেখতে পায়। অনবরত হাত নাড়াচ্ছে তাদের দিকে। তা দেখে তালহা গম্ভীর সুরে বলে, Hey idiots, look ahead. ওটা একটা মেয়ে না? তালহার কথায় সবার সামনে তাকাতেই দেখতে পাই একটি মেয়ে লাল বিয়ের লেহেঙ্গা পরে আছে, মাথার ওড়না হাতে নিয়ে তাদের দিকে ইশারা করছে। তা দেখে তুর্যর সাথে সাথে লা হাওলা কুয়াতা পড়তে শুরু করে। তড়িৎ গতিতে তালহাকে সাবধান করে। বন্ধু, ভুলেও গাড়ি থামাবি না। আমি জানি এইসব রাস্তাঘাটে ভূত পেতনি থাকে, বউয়ের বেশ ধরে মানুষ আটকে মেরে ফেলে। এটা ভূত। অন্যদিকে মেহরিন হাইওয়েতে আসতেই এদিক সেদিক তাকিয়ে কোনো গাড়ি যায় কিনা সেই আশায়। তখন দূরে একটা গাড়ির হেডলাইটের আলো দেখতে পেয়ে সে তার দোপাট্টাটা হাতে নিয়ে বারবার হাত নাড়াচ্ছে গাড়ি থামানোর জন্য, আর আল্লাহ আল্লাহ করছে গাড়িটা যেন থেমে যায়। তবে গাড়িটা যতটা কাছে আসছে মনে হচ্ছে থামবে না, তাই সে রাস্তার মাঝে দাঁড়িয়ে যায়। এদিকে তালহা মেয়েটির কাছাকাছি আসতে গাড়ি থামানোর আগে মেয়েটি তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে যেতে দেখে দ্রুত ব্রেক চেপে গাড়ি থামায়। মেহেরিন চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। তুর্য বাদে বাকিরা নেমে আসে। তালহা কিছুটা কর্কশ গলায় বলে ওঠে, Hey stupid girl, এভাবে কেউ গাড়ির সামনে আসে? কারো ধমকে মেহরিন দ্রুত চোখ খুলে সামনে তাকায়। দেখে 3 জন ছেলে তার দিকে প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে। মেহরিন তাদের বলে ওঠে, প্লিজ হেল্প করুন, আমায় হেল্প করুন, ওরা চলে আসবে। তালহা ভ্রুকুচকে জিজ্ঞেস করে কারা। মেহরিন কিছু বলতে নাই। তখনই জঙ্গলের ভেতর থেকে লাইটের আলো আসছে, কয়েকজনের হাঁটা শব্দও আসছে। তালহারাও সেদিকে ফিরে তাকায়। আর কিছু না বলে ভয়ের চোটে মেহরিন তালহার হাত ধরে আকতি সুরে বলে, ভাইয়া প্লিজ আমায় বাঁচান, ওরা চলে এসেছে, আমায় হাতে পেলে মেরে ফেলবে। তালহা বুঝতে পারছে কোনো ডাকাত দলের কবলে পড়েছে হয়তো মেয়েটা। এখানে থাকা সেফ না, তারা নিজেরাও বিপদে পড়তে পারে। তাই তাড়াতাড়ি মেয়েটি সহ সবাই গাড়িতে উঠে পড়ে। গাড়ি স্টার্ট দিতে সেই লোকগুলো জঙ্গল থেকে হাইওয়েতে উঠে আসে। মেহরিনকে গাড়িতে দেখে একজন চিল্লিয়ে বলে ওঠে, ভাই ভাই মালটা ওই জিপ গাড়িতে উঠে উঠে ওগুলোকে চলে গেল। সাথে সাথে সবগুলো হাঁক ছেড়ে ডাকে।
গাড়ি থামাতে বলে। তবে তালহা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। দ্রুত এই পথ অতিক্রম করে একটা লোকাল এরিয়াতে ঢুকে যায়। মেহরিনের এতক্ষণ জানে পানি ছিল না। যেই একটু মানুষের দেখা মিলে তার যেন নিঃশ্বাস ফিরে পায়। এদিকে তুর্যরা তাকে প্রশ্নের উপর প্রশ্ন করেই যাচ্ছে। সেও উত্তর দিতে দিতে হাঁপিয়ে গেছে। তালহা একসময় তাদের ধমকে থামিয়ে দেয়। একটি ছোটখাটো ভাতের হোটেলের সামনে এসে থামে। এলাকাটা তেমন উন্নত না, ভালো কোনো রেস্টুরেন্টে দেখা মেলেনি। মেহরিনকে সহ সেখানে যায় সবাই। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছিল সারাদিনে কিচ্ছু খায়নি, তাই এখানে আসা। খাবার আসতে মেহরিন খিদে চোটে আর কিছু না বলেই চুপচাপ খেয়ে নেয়। হঠাৎ সামনের ব্যক্তির প্রশ্নে তার খাওয়া থামে। তাকিয়ে দেখে ড্রাইভিং সিটে বসা ছেলেটি, কালো হুডি পরা, উজ্জ্বল শ্যামলা গায়ে ফুটে উঠেছে যেন। চুল ফ্লাফি, হালকা কোঁকড়ানো, বাতাসে কিছুটা এলোমেলো হয়ে আছে। চোখের মনি গাঢ় খয়েরি, চোয়ালের গঠন স্পষ্ট, গালে হালকা দাড়ি রেখা, ঠোঁটে হালকা খয়েরি আভা। হয়তো নিকোটিনের ধোঁয়ার ফলে হাবভাব যেন এক গম্ভীর স্ট্রং পুরুষ। দেখে ভদ্র ফ্যামিলির সন্তানই লাগছে। আবারও তার কথায় হুঁশ ফিরে তার। এখন যাবে কোথায়? মেহরিনের টনক নড়ে। আসলেই তো, এখন সে কোথায় যাবে? কিছু বলতে যাবে তখনই হুড়মুড় করে সেই হোটেলে কয়েকজন মুরব্বী আর মহিলা প্রবেশ করে। কি? আমি কেন পিচ্ছিকে বিয়ে করব? মেয়েকে বিয়ের আসর থেকে বাগাইয়া নিয়ে আসতে পারো আর বিয়ে করতে পারবে না? চিনি, ভালো মতোই চিনি। তোমাদের মতো বড়লোকদের সন্তানরা মেয়ে বাগাইয়া নিয়ে আইসা বুক কইরা রাস্তায় ফালাইয়া দিয়ে চলে যায়। এলাকার মুরব্বীদের কথা শুনতেই তালহা ভেবা চেকা খেয়ে যায়। কি বলছেন? আমি কেন বিয়ের আসর থেকে আনতে যাব? এসব কে বলেছে? আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। সবচেয়ে বয়স্ক একজন লোক পান চিবোতে চিবোতে বলে, ভাগ্যিস কুদ্দুস আমারে খবরটা দিল, নইলে তো পোলায় এখনই অস্বীকার করেছে। পরে তো এরকম আরও আজে বাজে কথা বলছে তারা। তুর্যরা অবাক হয়ে যায়। সাহায্য করতে এসে নিজেরাই বিপদে পড়লো নাকি? তুর্য তো বলছে, দেখেছিস, বলছিলাম না বিপদে পড়বি, শুনলি না তো এখন? তালহা মেয়েটির দিকে তাকায়, দেখে সেও ভয়ে জড়সড় হয়ে বসে আছে। হাতে এখনো ভাত লেগে আছে। হাতটা ধোয়ারও সময় পায়নি, এরা চলে এসছে। তারা কনফিউজড। এই আজাইরা খবর এখানের মুরব্বীদের কে দিল? কে কুদ্দুস? স্বামী জিজ্ঞেস করতেই হোটেলে যে ছেলেটি তাদের খাবার দিয়ে গেল, সে দাঁত বের করে একটা হাসি দিয়ে হাত উঠিয়ে বলে, আমি। এর হাসি দেখে মনে হচ্ছে কত বড় গর্বের কাজ করে ফেলেছে। তালহার তো আগেই এর হাব ভাব দেখে সুবিধে লাগছিল না। রেগে মেগে আগুন হয়ে তেড়ে যায় ছেলেটির দিকে। এর কলার ধরে ফ্লোর থেকে কিছুটা উপরে তুলে ফেলে। এই, তুই দেখেছিস আমি মেয়েকে বিয়ের আসর থেকে তুলে এনেছি? মিথ্যা বলে কেন? এদিকে সবাই অবস্থা দেখে তাড়াতাড়ি ছেলেটিকে ছাড়ায় তালহার থেকে। ছেলে তো ছাড়া পেয়ে এক দৌড়ে সবার পিছে গিয়ে লুকায়। একজন তো বলে ওঠে, চোরের মায়ের বড় গলা, এই এই ধর এদের, আজকে বিয়ে দিয়ে ছাড়বো, নষ্টামি ছুটাবো। নিশাদ পরিস্থিতি খারাপ দেখে তালহাকে শান্ত করছে। ভাই, এটা আমাদের এরিয়া না। এই সিচুয়েশনে এমন রাখলে চলবে না, কন্ট্রোল করো। তালহা নিজেকে শান্ত করতে কয়েকটা জোরে শ্বাস নেয়। আবার তাদের উদ্দেশ্যে বলে, দেখুন, আপনাদের সত্যি ভুল হচ্ছে। এ মেয়েকে আমরা রাস্তায় পেয়েছি। সে তার বিয়ে থেকে পালিয়ে এসছে। কয়েকজন খারাপ লোকের পাল্লায় পড়েছিল, তাই মানবতার খাতিরে হেল্প করেছে। এছাড়া এর সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নাই। হ্যাঁ, এই মেয়েটাকে বাপের জন্মও দেখিনি আমরা, চাইলে এটাকেই জিজ্ঞেস কর। একজন মহিলা মেহরিনকে জিগায়, এই মেয়ে, ওরা কি তোমাকে তুলে নিয়ে এসেছে? মেহরিন একে তো কাউকে চিনে না, আরেক তো মানুষের প্রশ্ন। কি বলবে না বলবে ভেবে ভয়ে একবার মাথা উপর নিচ করে, তৎক্ষণাৎ আবার মাথা ডানে ভামে। এদিকে সবাই মেহরিনের একবার হ্যাঁ একবার না দেখে ভেবে নেয় হয়তো ওকে জোর করে না বলতে বলেছে। তাই ওরা দেরি না করে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে। এদের একটাই কথা, হয় একে বিয়ে করবে নয়তো পুলিশে দিবে। দিশাহারা হয়ে নিশাদরা তালহাকে সাইডে এনে বলে, ভাই, করে নে বিয়ে, নয়তো পুলিশে দিলে বিপদে পড়ব। এই মেয়ের এখনো 18 বছর হয়নি। যদি অপহরণ বা বাল্যবিবাহের কেস দেয়, আর এই মেয়েও যদি পোল্টি নেই তখন? হ্যাঁ, নিশাদ ঠিক বলেছে।
আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ নেই। তালহা এদের কথায় রেগে বলে। তো করে নে বিয়ে, আমাকে কেন ফাঁসাচ্ছিস? তখনই একজন এসে তালহাকে টেনে নিয়ে মেহরিনের পাশে বসায়। তারপর তাদের 2 লক্ষ টাকা দেনমোহরে ধর্মীয়ভাবে বিয়ে হয়। যেহেতু মেয়ের প্রাপ্ত বয়স হয়নি তাই রেজিস্ট্রেশন করায়নি। বিয়ে পড়ানো হয়ে গেলে এলাকার অনেকেই তাদের রাতটা থাকতে বলেছিল। তবে তালহার কাছে এই প্রস্তাব যেন আগুনে ঘি ঢালার মতো লাগলো। সে রেগে মেগে মেহরিনের হাত ধরে এক প্রকার টেনে হিঁচড়ে তাকে গাড়িতে ওঠায়। বাকিরা উঠতে গাড়ি স্টার্ট দেয়। রাগে ফুঁসছে সে। পাশ থেকে মেহেরিন তালহার দিকে তাকাতেই তার আত্মা কেঁপে ওঠে। চোখ মুখ একদম লাল হয়ে আছে তালহার। কেমন হিংস্র লাগছে। সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। তারও কি দোষ? সেও তো পরিস্থিতির শিকার। টানা 5 ঘন্টা ড্রাইভ করে ঢাকায় পৌঁছায়। এর মধ্যে পাশে তাকিয়ে দেখে মেয়েটি ঘুমে তলিয়ে আছে। তালহার সহ্য হলো না এই মেয়ের শান্তির ঘুম। হালকা ব্রেক চাপতেই মেহরিন সামনের দিকে ঝুঁকে পড়ে। সাথে সাথে ঘুম উবে যায়। নিজেকে সামলে নেয়। ঠিকঠাক হয়ে বসে। আশেপাশে তাকিয়ে দেখে গাড়ি আর মানুষের কোলাহল। শহর হয়তো। আরও কিছুক্ষণের মধ্যে একটা বিশাল গেট দিয়ে গাড়িটি ঢোকে। পেছন থেকে নিশাদ বলে, একে কি তোর বাড়িতে তুলবি? বিয়ে করো বউ, এ কি কোনো ময়লা যে যেখানে সেখানে ফালাই দিয়ে আসবো? এতটাও দায়িত্বহীন না আমি। তুর্য স্বামী নিশাদ যেন আকাশ থেকে পড়ল। যেই ছেলেকে বিয়ের জন্য পুরো পরিবার রাজি করাতে পারছে না, সেই ছেলে বিয়ে হতে না হতে বউ বউ করছে। বড় কথা, তার যে রাগ, এতক্ষণে এই মেয়েকে তো ছুঁড়ে ফেলে আসার কথা। তো আন্টিকে কি বলবি? তালহা তাদের কথায় পাত্তা না দিয়ে সামনের দিকে হাঁটা দেয়। মেহরিন চুপচাপ গাড়ির কাছে দাঁড়িয়ে। সে কি করবে তাকে তো বলেনি। কিছুটা সামনে যেতে পেছনে ফিরে দেখে মেয়েটি আগের জায়গায় দাঁড়িয়ে। তোমাকে কি এখন আসার জন্য ইনভাইট করতে হবে? মেহরিন দ্রুত পায়ে এগিয়ে যায়। দোতলা এক বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে। কলিং বেল বাজাতেই এক ভদ্রমহিলা দরজা খুলে তালহাকে দেখে খুশি হয়ে এগিয়ে আসে। তবে হঠাৎ মেহরিনের দিকে নজর যেতেই তার হাসি মুখটা মিয়ে যায়। প্রশ্নাত্মক চোখে জিজ্ঞেস করে, এই মেয়েকে? মা, ও মেহেরিন। চট্টগ্রাম থেকে আসার পথে ওকে পেয়েছে। বিপদে পড়েছিল, তাই সাহায্য করেছে। তিতলি বেগম ছেলের কথায় শান্ত হয়। মুচকি হেসে বললেন, ভালো করেছিস, আয় আয় ভেতরে নিয়ে আয়। মেহরিনকে নিয়ে ভেতরে ঢুকতেই বাড়ির বড়রাও জড়ো হলো। সবার চোখে প্রশ্ন, কে এই মেয়ে? তালহা সবাইকে বুঝিয়ে বলল, সে বিয়ের আসর থেকে পালিয়ে এসে বিপদে পড়েছিল, তাই সাহায্য করেছে। তবে তাদের বিয়ের প্রসঙ্গটা পুরো এড়িয়ে গেল। তালহার মা একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন। বাড়ি কোথায় তোমার? মেহরিন নিচু স্বরে উত্তর দিল, চট্টগ্রামের চূড়াডাঙ্গা গ্রামে। বয়স কত? কিসে পড়ো? জি, 16 বছর। এবছর এসএসসি দিয়েছি। তিতলি বেগম বিস্মিত হয়ে বললেন। এত অল্প বয়সে তোমার বাবা মা তোমাকে বিয়ে দিচ্ছিল? মেহরিন আলতো হেসে উত্তর দিল, আমার বাবা মা মারা গেছেন ছোটবেলায়। চাচার ঘরেই বড় হয়েছি। দাদিই ছিল একমাত্র ভরসা, কিন্তু উনিও মাসখানেক আগে মারা যান। তারপর থেকে চাচা চাচি আমাকে বিদায় করার চেষ্টা শুরু করেন। মেহরিনের চোখে পানি চিকচিক করছে। সবাই চুপ হয়ে গেল। মেয়েটির জন্য কষ্ট লাগছে সবার। এ বয়সে যেখানে খেলা আর পড়াশোনার সময়, সেখানে তাকে বাস্তবের কঠিন মুখোমুখি হতে হচ্ছে। তালহার চাচু বিলাল সাহেব উঠে বললেন, থাক, আমাদের সাথেই থাকবে। এই শহরে এক একটা মেয়ে কোথায় যাবে? মা, তোমার কোনো আপত্তি আছে? মেহরিন কিছুক্ষণ নীরব রইল। মনে মনে ভাবল, আপাতত এটুকুই তার একমাত্র আশ্রয়স্থান। পরে না হয় নিজের ঠিকানা খুঁজে নেবে। কিন্তু এখন এখানেই মাথা গুজে থাকা ছাড়া উপায় নেই। মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল তার কোনো সমস্যা নেই। তালহা ডেকে উঠল, তাহিয়া, জি ভাইয়া। মেহেরিন যদি তোর সাথে থাকে কোনো সমস্যা আছে? না না ভাইয়া। তাহলে আজ থেকে তোর সাথেই থাকবে। ঘরে নিয়ে যা। কাল থেকে লেহেঙ্গে পড়ে আছে, তোর একটা জামা দিস, পরে মার্কেট করিয়ে দেব। ভাইয়ের কথায় তাহিয়া মেহরিনকে নিয়ে তার রুমে গেল। তাহিয়া জামা পরে ফ্রেশ হয়ে নেয় মেহরিন। এদিকে দুজনেরই ভালো বন্ধুত্ব হয়ে যায়, কারণ দুজনেই একই ক্লাসে। তাহিয়াও এবছর এসএসসি দিয়েছে। হঠাৎ তাদের গল্প থামে দরজার টোকায়। দরজা খুলতেই তালহা ভেতরে ঢোকে। যা তো, এক কাপ কফি নিয়ে আয়। ভাইয়ের কথায় তাহিয়া বিরক্ত হয়ে বলে,
ভাইয়া দেখছো না মেহুর সাথে গল্প করছি, অন্য কাউকে বলো না। তালহা ভ্রুকুচকে জিজ্ঞেস করে। মেহু আবার কে? আরে বুদ্ধু, মেহেরিনকে মেহু বলছি, নামটা বড় তাই শর্ট নাম রাখলাম। ও আচ্ছা, যা এবার কফি নিয়ে আয় ফাস্ট। ভাইয়ের ওপর রাগ ঝিরে গজগজ করতে করতে কফি বানাতে গেল। এদিকে মেহেরিন বিছানার এক কোণায় মাথা নিচু করে বসে আছে। তালহা এগিয়ে এসে হাত গুটিয়ে দাঁড়ায় তার সামনে। মেহেরিন তাকাতে গম্ভীর কণ্ঠ ভেসে আসে। বিয়েটা একটা খারাপ পরিস্থিতিতে হয়েছে, কাউকে কিছু বলার দরকার নেই। তোমার যা দরকার আমি দেব, কিন্তু বিয়ের কথা কাউকে বলবে না। আমার মা হার্টের রোগী, মানতে পারবেন না, আর আমি এই বিয়ে মানি না। তুমি অনেক ছোট, আমাদের বয়সের পার্থক্য অনেক, এগুলো মাথা থেকে ছেড়ে ফেলো। তোমার অনেক সুন্দর একটা ফিউচার পড়ে আছে, বুঝেছ? মেহেরিন শুধু মাথা নেড়ে সায় দিল। তালহা রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, পাশের রুমটাই আমার। কিছুক্ষণের মধ্যেই তাহিয়া কফি দিয়ে আসে। এরপর মেহরিনকে নিয়ে আবার নিচে নামে। খাবার ডাক এসছে। টেবিলে বসতে মেহরিনের চোখ জড়িয়ে গেল। পরিবারের সবাই একসাথে বসে আছে। অসাধারণ এক দৃশ্য। হেল্পিং হ্যান্ড সবাইকে খাবার পরিবেশন করছে। খাওয়া শেষে মেহরিনকে নিয়ে ঘরে ফিরছিল। এমন সময় ঋতু সামনে এসে দাঁড়ায়। তাহিয়া ঋতুকে দেখে ভ্রু কুঁচকায়। কিছু বলবে আপু? এর থেকে দূরে থাকিস, গ্রামের মেয়ে। ঋতুর কথায় মেহরিন সোজা বলে। কেন আপু, গ্রামের মেয়ে কি মানুষ না? মেহরিনের উত্তর ঋতুর মোটেই ভালো লাগলো না। গ্রামের মেয়েরা তো শুধু এভাবেই মুখে মুখে তর্ক করে, খ্যাত। বলে সে চলে যায়। তাহিয়া ভাবে মেহরিন কষ্ট পেয়েছে, তাই শান্ত করতে বলে। ঋতু আপু একটু এরকমই, কিছু মনে করো না প্লিজ। আরে না, কিছু মনে করিনি। রাতে তাহিয়া রুমেই থাকে। কথায় কথায় মেহরিন জানতে পারলো এটা শিকদার বাড়ি। তাদের যৌথ পরিবার। তালহা শিকদারের আপন বোন তাহিয়া শিকদার, মা তিতলি বেগম। বাবা মারা গেছেন তাহিয়া যখন 7ম শ্রেণীতে পড়ে। এখন বাবার দেশ বিদেশের ব্যবসা তালহায় সামলায় চাচাদের সাথে মিলে। তাদের কোম্পানি দেশের সেরা 10টির একটি, যার কৃতিত্ব তার চাচুরা দেয় তালহাকেই। দাদি সায়রা বেগম এখনও বেঁচে আছেন। তালহার মেজ চাচু বিল্লাল সাহেব, তার স্ত্রী তানিয়া বেগম, তাদের 2 মেয়ে, ঋতু এসএসসি পরীক্ষার্থী আর জাইফা ইন্টার ফার্স্ট ইয়ার। ছোট চাচু আলতাফ সাহেব, তার স্ত্রী সালমা বেগম, তাদের এক ছেলে মেহেদি, ক্লাস 10-এ পড়ে। এই হলো তাদের পরিবার। তবে কথোপকথনের মাঝে মেহরিন তালহার ব্যাপারেই সবচেয়ে বেশি জানতে আগ্রহ দেখাচ্ছিল। কেন সেটা সে নিজেও জানত না। এভাবেই কেটে যায় মেহরিনের কয়েকটা দিন। এই পরিবারের সবাই এতটাই ভালো যে তাকে কখনো বুঝতেই দেয় না সে বাইরের মেয়ে। শুধু ঋতুই একটু সহ্য করতে পারে না, তবে তা সে মানিয়ে নিয়েছে। হাতের 5 আঙ্গুল তো আর এক সমান নয়। এই কদিনে তালহার সাথে আর কথা হয়নি। লোকটা ভীষণ গম্ভীর আর একগুঁয়ে। সকালে অফিসে যায় আর রাতে ফেরে। বাসায় থাকলেও হয় ল্যাপটপে নয়তো মোবাইলে ব্যস্ত। সারাক্ষণ কাজ নিয়ে পড়ে থাকে। মেহরিন প্রতিদিন নিয়ম করে বারান্দায় দাঁড়িয়ে থাকে, শুধু তাকে এক ঝলক দেখার আশায়। 16 বছরের কিশোরী মনের কোমল কোণে নীরবে অচেনা এক তরঙ্গের মতো জায়গা করে নিয়েছে তালহা। যেন হঠাৎ ফুলে ভরা ডালে অজানা রঙের প্রজাপতি এসে বসেছে অকারণে, অথচ গভীর কারণে। অনুভূতিটা একপাক্ষিক হলেও মেহরিনের বেশ ভালোই লাগে। কিশোরী মনে নতুন এক অচেনা অনুভূতি। কাল এসএসসি পরীক্ষার ফল। তাহিয়া আর মিহু দুজনেই ভীষণ চিন্তিত। সকালে কি হবে সেই ভাবনায় সারা রাত এপাশ ওপাশ করে কেটেছে। পরদিন সকাল থেকে চৌধুরী বাড়িতে উত্তেজনার বাতাস। 10 বছরের কর্মের ফল আজ প্রকাশ পাবে। 12টার দিকে তালহা ল্যাপটপ নিয়ে বসে। আজ বোনের রেজাল্ট বলে সেও যায়নি অফিসে। তালহার পাশে বসে আছে তাহিয়া আর মেহরিন। কিছুক্ষণের মধ্যেই তাহিয়ার রোল সার্চ দিতেই শিকদার মেনশনে আনন্দে ঢেউ ওঠে। সে A+ পেয়েছে। কর্তারা মিষ্টি নিয়ে রেডি ছিল। শোনা মাত্রই বিল্লাল সাহেব ও আফতাব সাহেব বেরিয়ে পড়েন মিষ্টি বিলাতে। সে নিজেও পুরো বাড়ি লাফালাফি করছে, কিন্তু মেহরিন চুপচাপ বসে। তার ফলাফল এখনো জানা হয়নি। ভীষণ চিন্তা মাথায় আঁকড়ে বসে আছে। হঠাৎ তালহার ডাকে মেহরিনের মাথা তুলে তাকায়। এই বাড়িতে আসার পর ওই প্রথম দিন ছাড়া আর কখনো তার সাথে কথা হয়নি। হবেই বা কি নিয়ে? তোমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দাও।
মেহরিন তাড়াতাড়ি নাম্বারগুলো বলে দেয়। তালহা টাইপ করছে। মেহুর বুকে ধুকপুকানি বাড়তে থাকে, শ্বাস ভারী হয়ে আসে। বাড়ির সবাইও এবার অপেক্ষা করছে তার ফলাফলের। হঠাৎ তালহা মাথা তুলে তাকায়। তালহার মুখের হতাশ ভাব দেখে মেহরিনের বুক মুচড়ে ওঠে। তবে কি সে ফেল করেছে? তালহা তপ্ত শ্বাস ফেলে বলে। পড়ালেখা করনি নাকি? মেহরিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো স্কুলের সেরা ছাত্রী ছিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, না না, আমি তো পড়েছি। আমাদের গ্রামের স্কুলের বেস্ট স্টুডেন্ট আমিই ছিলাম। মেহরিনের এমন ভীতু আর বাচ্চা বাচ্চা কথায় তালহা মনে মনে হাসে। ঋতু পাশ থেকে তাচ্ছিল্য করে বলে, গ্রামের স্কুল আবার কতটুকু ভালো হয়, সেখানে যে কেউ বেস্ট স্টুডেন্ট হতে পারে। ঋতুর কথায় মেহরিন মাথা নিচু করে ফেলে। ভীষণ কান্না পাচ্ছে, অথচ তার তো পরীক্ষা ভালোই হয়েছিল। তালহা গম্ভীর স্বরে বলে ওঠে, ভালো শিক্ষার জন্য গ্রাম শহর লাগে না, লাগে নিজের চেষ্টা। আর মেয়েরিন শুধু ভালোই করেনি, গোল্ডেন প্লাস পেয়েছে। এমনকি চট্টগ্রাম বোর্ডেও তৃতীয় স্থান তার। তালহার কথা শুনে সবাই অবাক, সাথে খুশিও বটে। তবে এদিকে মেহরিন তো ফেল ভেবে কেঁদেই ফেলেছিল। কিন্তু সত্যিটা শুনে তা নিজেকে সামলাতে পারে না। খুশি ভয় সবকিছুর মিশ্রণে কেঁদে ওঠে। তিতলি বেগম তাড়াতাড়ি এসে মেহরিনকে বুকে জড়িয়ে ধরে। তালহার দিকে কপট রাগ দেখিয়ে বলে, বেয়াদব ছেলে, ভালো করেছে বললেই তো হতো, এমন করে বলছিস যে মেয়েটাকে কাঁদিয়েই দিয়েছিস। আমি জানতাম নাকি এই মেয়ে এতটা পেট কাতুরে? তালহার কথায় সবাই হেসে ওঠে, সেও হাসছে। মেহরিন রাগ করে মাথা তোলে। কিছু মুহূর্তে রাগ মিলিয়ে যায়। মনে বারবার ভাবনা আসছে, একটা ছেলের হাসি এত সুন্দরও হয়। এই প্রথমবার তালহাকে হাসতে দেখল সে, যেন আরো গভীরভাবে তার প্রেমে পড়ে গেল। চারিদিকের কোনো কিছুতে খেয়াল নেই। মনে মনে নিজেকে প্রশ্ন করে, এই লোক কি আমার সর্বনাশ ডেকে আনবে? সব দিক দিয়ে এত পারফেক্ট কিভাবে হয় কেউ? সেদিনটা কেটে যায় হাসি আনন্দে। সবাই তাদের নানা রকম গিফট দেয়। তাহিয়া তো তার ভাইয়ের কাছে আবদার করেই বসে, দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। বাকিরা চেপে ধরায় তালহা রাজি হয়। ঠিক হয় পরের সপ্তাহে সবাই মিলে সিলেট যাবে। আসলে এটা তিতলি বেগমের প্ল্যান, কারণ সিলেটে তার বাবার বাড়ি, সেখানে 2 দিন থেকেও আসবে। তাহিয়া তো খুশিতে আত্মহারা, ঘুরতে প্লাস নানু বাড়িও যাবে বলে। মেহরিনও ভীষণ এক্সাইটেড। সে কোনোদিন ঘুরতে যায়নি, তবে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের কথা শুনেছে। আজ বুধবার সকাল সকাল শিকদার বাড়ির সকলে রওনা দিয়েছে সিলেট যাওয়ার উদ্দেশ্যে। 2টো গাড়ি যাচ্ছে। প্রথম গাড়িতে বাড়ির বড়রা আর দ্বিতীয় গাড়িতে করে যাচ্ছে ছোটরা। তাহিয়া ভীষণ এক্সাইটেড, তবে মেহরিন একটু ভয়ে ভয়ে আছে। তার কেমন বমি বমি লাগছে। এসব গাড়িতে চড়ে অভ্যস্ত নয় সে, তবু নিজেকে সামলে রাখছে। ভাবছে তার জন্য কি তারা অন্য গাড়িতে করে যাবে নাকি। তাহিয়া বসেছে জানালার পাশে, তার পাশে মেহরিন, আর মেহরিনের পাশে বসেছে ঋতু। মেহরিন বারবার নড়াচড়া করছে দেখে ঋতু বিরক্ত হয়ে বলে ওঠে, এ মেয়ে, সমস্যা কি? এত নড়াচড়া করছো কেন? চুপ করে বসতে পারো না? ও, আমি তো ভুলেই গেছি, জীবনেও এসব গাড়ি চড়েছো নাকি? কিভাবে বসতে হয় তাও জানো না। ঋতুর কথায় সামনে থেকে তালহা মাথা ঘুরিয়ে পেছনে তাকায়। ঋতুর দিকে রাগে চোখে তাকাতেই সে চুপ হয়ে যায়। ফের মেহরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এনি প্রবলেম? ঋতুর কথার মাঝে হঠাৎ তালহার গলায় মেহরিন দ্রুত চোখ তুলে সামনে তাকায়। সাথে সাথে যেন একটা ধাক্কা খায়। তালহা ঘাড়টা হালকা বাঁকিয়ে আর চোখে তার দিকে তাকানো, একপ্রো উঁচু মুখে গম্ভীর ভাব। এই লুকেই যেন তার কিশোরী মনে বড়সড় প্রভাব ফেলে। মনে মনে নিজেকে প্রশ্ন করে, এই প্রভাবকে কি নাম দিবে? রাসায়নিক প্রভাব নাকি চুম্বকীয় প্রভাব? ভাবতে ভাবতেই মুচকি হেসে নিজেই একে ক্রাসীয় প্রভাব নামে নতুন এক প্রভাবের আবিষ্কার করে বসে। মুহূর্তেই তার ভাবনা কাটে তাহিয়ার ডাকে। সামনে থেকে এখনো তালহা একই লোকে তাকিয়ে, শুধু কপালটা একটু কুঁচকেছে। কি রে, কোনো সমস্যা হচ্ছে তোর? তাহিয়ার কথায় মেহরিন দ্রুত বলে, না না, তেমন কিছু না। মেহরিনের কথা শুনে তালহা আবার সামনে ফিরে বসে। মেহরিন বারবার লুকিং গ্লাসে তালহার চোখজোড়া মনোযোগ দিয়ে দেখছে। চোখ দুটো একেবারে আলাদা, গাঢ় বাদামি রং, যেন শুকনো শরতের বিকেলে রোদে ভেজা মাটির মতো শান্ত অথচ গভীর।
চওড়া চওড়া চোখ, তাকালে বুকের ভিতর কেমন জানি হালকা ঝড় ওঠে। সবচেয়ে বেশি সুন্দর লেগেছিল যেদিন তাকে প্রথম হাসতে দেখেছিল। চোখ দুটো হাসির ফলে আরও ছোট ছোট হয়ে গিয়েছিল। হঠাৎ তালহাও লুকিং গ্লাসে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে। মেহরিন দ্রুত চোখ সরিয়ে নেয়, মনে কাচুমাচু করছে। এতক্ষণ ধরে তাকিয়েছিল, তা কি সে দেখে ফেলেছে? ছি, কি না কি ভাববে তালহা? বাজে মেয়ে ভাববে নাকি? তাহলে কি তাকে আর পছন্দ করবে না? মুহূর্তে নিজেকেই ধিক্কার জানায়, মাথায় এত আজাইরা ভাবনা আসায়। যে ছেলে বিয়েকে মানে না, সে আবার তাকে নিয়ে ভাববে নাকি? এসব নিয়ে গবেষণা না করে ফিজিক্স নিয়ে গবেষণা করলে নিউটনের নাতনি হয়ে যেত এতক্ষণে। চলে যায় প্রায় 3 ঘন্টা। মেহরিন এতক্ষণ নিজেকে ঠিকঠাক রাখলেও এখন যেন আউট অফ কন্ট্রোল। গাড়ির গন্ধ গলা দিয়ে পেটে গিয়ে যুদ্ধ শুরু করেছে বেরিয়ে আসতে। দ্রুত সে উচ্চ স্বরে বলে, গাড়ি থামান, গাড়ি থামান। তালহা চট করে পেছনে ফিরে তাকায়। মেহরিনের অস্থিরতা দেখে জিজ্ঞেস করে। কি হয়েছে? পাশ থেকে ঋতু বিরক্ত হয়ে বলে, আজব তো, সমস্যা কি মেয়ে? গাড়ি কেন থামবে? তোমার কথাই চলবে নাকি? আর কিছু বলার আগে মেহরিন গলগলিয়ে বমি করে দেয় ঋতুর উপর। সাথে সাথে ঋতুর মুখ অফ হয়ে যায়। হাঁ করে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হলো। সেকেন্ডে চিৎকার দিয়ে ওঠে, ইয়া ভাইয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও। ড্রাইভার এতক্ষণে গাড়ি থামিয়ে দিয়েছে। তালহা দ্রুত নেমে পেছনের দরজা খুলতেই তাহিয়া মেহরিনকে নিয়ে বের হয়। রাস্তার একপাশে দাঁড়িয়ে মেয়েটি বমি করছে। তাহিয়া তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। বেচারির অবস্থা খারাপ। তালহা পানির বোতল নিয়ে পাশে দাঁড়িয়ে। এক পর্যায়ে থামতেই সে পানি এগিয়ে দেয়। মেহরিন কুলি করে ক্লান্ত চোখে মুখে পানি ছিটিয়ে নেয়। গাড়িতে বমি করার আগে বলবে না? বমির ওষুধ খাইয়ে আনতাম। তালহার কথায় ধীরে উত্তর দেয়, আমি জানতাম না, আসলে বড় গাড়ি ঘোড়ায় চড়ার হয়নি তো আমার কখনো। গ্রামে ভ্যান বা রিক্সায় করেই যেতাম। তালহা আশেপাশে তাকায়। এটা লোকালয় না, কোনো দোকানপাটও নেই। মেহরিনের অবস্থাও বেশ নাজেহাল। চলো জানলা পাশে বসো আপাতত, সামনে কোনো ফার্মেসি দেখলে মেডিসিন নিয়ে নেব। তালহার কথায় মাথা নেড়ে উঠে পড়ে গাড়িতে। জানালার বাইরে হালকা মাথা বের করে বসেছে, যেন গাড়ির গন্ধটা নাকে না লাগে। এদিকে ঋতুর ওড়না ভরেছিল, তা সে খুলে ব্যাগ থেকে অন্য ওড়না বের করে পরে নিয়েছে। রাগে থরথর করছে, ইচ্ছে করছে মেহরিনকে ধরে দুটো থাপ্পড় দেয়। তবে এদিকে মেহরিনের মনে মনে লাড্ডু ফুটছে। বারবার ভাবছে তালহা তার জন্য চিন্তা করেছে। এই তো তাকে জানালার পাশে বসতে বলেছে, আবার তার জন্য মেডিসিন নেবে। এসব ভেবে নিজে নিজেই খুশি হচ্ছে। মনে মনে কত রঙিন স্বপ্ন সাজিয়ে ফেলেছে, যা তার জীবনে আদৌ হবে কিনা তাও সে জানে না। দেখতে দেখতে দীর্ঘ 6 ঘন্টার জার্নি শেষে পৌঁছে যায় সিলেট সুনামগঞ্জ। মাঝপথে বমির ওষুধ খাইয়ে দেওয়ার পর বমি করেনি মেহরিন। গাড়ি থামতেই একে একে সবাই বেরিয়ে পড়ে। সুনামগঞ্জের হাওড় ঘেরা এক গ্রাম, চারপাশে ধান ক্ষেত, খালের স্রোত, সবুজে ঘেরা সুন্দর পরিবেশ। গ্রামের প্রায় মাঝখানেই বড় একটা টিন চাল দেওয়া দোতলা বাড়ি। এটাই তালহার নানা বাড়ি। চারপাশে বাগান, নারকেল গাছ, সুপারি গাছ, নানা রকমের ফুল গাছ। উঠোনে লাল ইটের খোয়া বিছানো। এক পাশে গোয়ালঘর, আরেক পাশে হাঁস মুরগির খোপ। তালহার নানা আলী আহমেদ গ্রামের একজন সম্মানিত ব্যক্তি, সহজ সরল কিন্তু অভিজ্ঞ মানুষ। তালহারা প্রবেশ করতে নানি সালেহা বেগম এসে জাপটে বুকে জড়িয়ে নিলেন আদরের 2 নাতি নাতনিকে। চোখ মুখে হাত বুলিয়ে আদর করছেন, খোঁজ খবর নিচ্ছেন। আবার চিন্তিত হয়ে মেয়ের সাথে চেঁচিয়ে উঠলেন, খেয়াল রাখে না, শুকিয়ে গেছে তারা। সবই মেহরিন মনোযোগ দিয়ে দেখছে। তার চোখ ছলছল করে ওঠে। নিজের দাদির কথা মনে পড়ে যায়। সেই তো একমাত্র মানুষ ছিল যে খাওয়া থেকে শুরু করে ঘুমানো অবধি খোঁজ রাখত। এর মধ্যে বাড়ি থেকে আরও লোক বেরিয়ে আসে। সবাই ভেতরে যেতে একে একে শরবত নাস্তা দেওয়া হয়। মেরিনের নতুন মুখ দেখে সবাই একটু প্রশ্নাত্মক চোখে তাকালেও পরে পরিচিত হয়। তালহার 2 মামা, বড় মামা আরিফ আহমেদ ও তার বউ সোনিয়া আহমেদ। তাদের 3 ছেলে মেয়ে। বড় ছেলে তাহসান তালহার বয়সী, ঢাকায় নিজের বিজনেসে ব্যস্ত। মেজ মেয়ে ফারা আহমেদ এবার অনার্স প্রথম বর্ষে।
ছোট মেয়ে ফারিহা আহমেদ, তানহার সাথী, ছোট মামা তুহিন আহমেদ, তার বউ তাহিরা। তাদেরও 3 ছেলে মেয়ে। বড় ছেলে মারুফ অনার্স 2য় বর্ষে, মেজ মেয়ে স্নেহা এবার এইচএসসি দিবে, ছোট মেয়ে রাফা নিউ 10-এ পড়ে। এবারে সবার সাথে মেহরিনের কথা হয়েছে, তবে রাফা ফারিহা এরা তার সাথে দাহিয়ার মতোই মিশে গেছে। মুহূর্তেই একটা ছোট গ্যাং তৈরি হয়েছে তাদের। মেহরিনও তাদের সাথে মন খুলে গল্প করছে, হাসাহাসি করছে। এসবই কেউ একজন বেশ মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। সবাই চলে যায় ফ্রেশ হতে, তবে মেহরিন পুকুর দেখে অন্য আবদার করে বসে। চল না প্লিজ, কতদিন ধরে পুকুরে নামি না। আমাদের গ্রামে তো সবসময় পুকুরেই গোসল করতাম। না না, ভাইয়া বকবে। আরে তোর ভাইয়া দেখবে নাকি? আমরা সবাই লুকিয়ে যাব, গোসল করে আবার লুকিয়ে চলে আসব। মেহরিনের কথায় ফারিহা আর রাফাও বলে ওঠে। আয় না, দেখিস অনেক মজা হবে। সবার রিকোয়েস্টে তাহিয়াও রাজি হয়। সুযোগ বুঝিয়ে সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ির পিছিয়ে পুকুর, এটা তাদের নিজস্ব। চারপাশে দেওয়াল দেওয়া, যাতে মহিলারা গোসল করলে রাস্তা থেকে কেউ ভেতরে না দেখতে পায়। সবাই পুকুরে নেমে সে কি আনন্দ! মেহরিন, ফারিহা, রাফা তো সাঁতার প্রতিযোগিতা লাগিয়েছে। 3 জনে সাঁতার পারে, তবে তাহিয়া না জানায় 4-5 সিঁড়ি অবধি গিয়ে 1-2টা ডুব দিয়ে ভয়ে আবার উঠে এক সিঁড়িতে বসে থাকে। সবাই বেশ উপভোগ করছে। একজন আরেকজনকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে, তাহিয়াকে সাঁতার শেখানোর চেষ্টা করছে। এসবের মধ্যে হঠাৎ কারো ভারী কণ্ঠ শুনে আটকে ওঠে সবাই। দ্রুত সিঁড়ির ওপরে তাকিয়ে দেখে তালহা গম্ভীর মুখে দাঁড়িয়ে। সবাইকে তাকাতে দেখেই ধমক দিয়ে বলে, তোর পুকুরে কি করছিস? তালহার কথায় মেহরিনের ভ্রু কুঁচকে যায়। সে সোজা মনে উত্তর দেয়, দেখছেনই তো গোসল করছি, আপনিও আসেন, মজা হবে অনেক। মেহরিনের উক্তি শুনে তালহার চোখ স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় হয়ে যায়। হালকা কেসে ওঠে। কিছু বলতে যাবে, তার আগেই রাফা বলে ওঠে, ভাইয়া তুমি কি কাপড়ের চিন্তা করছো? দাঁড়াও, আমি আব্বুর লুঙ্গি নিয়ে এনে দিচ্ছি, এটা পরে নামতে পারো। রাফার কথায় তাহিয়া বলে, আরে না না, ভাইয়া লুঙ্গি পরে না, এটা পরে অভ্যস্ত নয়, সামলাতে পারবে না। মেহরিন কিছুটা উত্তেজিত হয়ে বলে ওঠে, আরে আপনি লুঙ্গি পরেন, সামলানোর দায়িত্ব আমার। তালহার চমকে তাকায় মেহরিনের দিকে। মেয়ে বলে কি? তালহার তাকানোতে মেহরিনের বোধগম্য হয় সে কি বলছিল। মুহূর্তে লজ্জায় পড়ে যায়। দ্রুত প্রসঙ্গ পাল্টাতে বলে, মানে বলতে চেয়েছি লুঙ্গি পরা শিখিয়ে দেব। এবার তালহা বিরক্ত হয়ে বলে, শাট আপ। আমি কি একবার কাউকে বলেছি পুকুরে নামবো? চুপচাপ 5 মিনিটের মধ্যে যেন এক একটাকে ঘরে দেখতে পাই। বাদরের দল। বলতে বলতে সে জায়গা ত্যাগ করে। মূলত তার একটা ইম্পর্ট্যান্ট কল আসায় এদিকটা এসেছিল। বাড়িতে নেট পাওয়া যাচ্ছিল না। নানু বাড়িতে এই এক কমন প্রবলেম। তবে কথা শেষ করে আসার পথেই তাহিয়াদের গলা শুনে এগিয়ে যায়। সবাই দ্রুত উঠে আসে ভয়ে। ঘরে গিয়ে চেঞ্জ করে নেয়। সেদিন দুপুরের খাবার খেয়ে আর কেউ বের হয়নি। সারাদিনের জার্নিতে ক্লান্ত থাকায় রেস্ট নেয়। সন্ধ্যার দিকে বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে। সামনে টি টেবিলে হরেক রকমের নাস্তা। হঠাৎ তালহার বড় মামির গলায় মেহরিন বিস্ময়ে তাকায়। তিনি তালহার সামনে নুনে গড়া পিঠার বাটি ধরে বলেন, জামাই বাবা খাচ্ছ না যে? নাও নাও, আমি নিজ হাতে বানিয়েছি। মামি, তোমাকে কতবার বলেছে জামাই বলে রাখবে না? আমি সে ছোট্ট তালহা নই। তালহার মামি হেসে উঠলেন। ওহো, আমি তো ভুলেই যাই যে আমাদের তালহা আর ছোট নেই। মেহরিন কোনই দিয়ে তাহিয়াকে গুঁতো মেরে ফিসফিস করে কাহিনী জানতে চাইলে তাহিয়া হেসে বলে, আরে ছোটবেলায় মামি ঢং করে ভাইয়াকে নাকি মেয়ের জামাই বানাবে বলতো, তাই এখনো জামাই ডাকে। পাশে বসা ফারার দিকে চোখ যেতে মেহরিন দেখে সে তালহার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা তার কাছে কেমন গোলমেলে লাগলো। মনে মনে ভাবে ফাজলামিতে যেন বরাদ্দ থাকে। তবে হঠাৎ রাফা এসে তাহিয়া মেহরিনকে টানতে লাগে 2 তলায় ক্যারাম বোর্ড খেলতে। ফলে আর পাত্তা না দিয়ে ওরা উপরে চলে গেল। সেদিন রাতটা কেটে গেল হাসি ঠাট্টা আর আড্ডায়। এক মুহূর্তের জন্য মেহরিনের মনে হয়নি সে অন্য কারো নানা বাড়িতে এসেছে। সবাই কতটা আপন হয়ে উঠেছিল যে তার মনে হচ্ছিল যেন এই তার নিজের নানা বাড়ি।
পরদিন সকালে সব ছেলেমেয়েরা বেরিয়ে পড়ল শিমুল বাগানের উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতেই চারপাশের দৃশ্য দেখে সকলে মুগ্ধ। সারি সারি শিমুল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে, আর ডালে ডালে লাল শিমুল ফুল জ্বলছে আগুনের শিখার মতো। দূর থেকে মনে হচ্ছিল যেন পুরো বাগানটায় লাল রঙের আলোয় জ্বলে উঠেছে। হালকা হাওয়া ঝাপটায় ফুলগুলো কেঁপে উঠছে, আর সূর্যের আলো মিশে গিয়ে তার রং ছড়িয়ে দিচ্ছে এক অপূর্ব উজ্জ্বলতা। চারপাশের প্রকৃতি যেন হয়ে উঠেছে অন্যরকম। দূরে নীলচে পাহাড়, পাশে হাওরের বাতাস, আর মাঝখানে আগুনের রঙে মোড়া সেই বাগান। সব মিলিয়ে দৃশ্যটা যেন স্বপ্নের ক্যানভাস। মেহরিন মুগ্ধ নয়নে তাকিয়ে রইল চারপাশে, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বারবার। খানিক এগিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা একটা ফুল তুলে কানের পাশে গুজে দিল। নিজেকে কেমন লাগছে তা আয়না একবার দেখার ইচ্ছে হলেও মনে মনে হেসে ঝেড়ে ফেলল সেই খেয়াল। আয়না এখানে কই পাবে? কিন্তু তার অজান্তে কেউ একজন তাকে অপরূপা সুন্দরীর উপাধি দিয়ে বসে আছে। তাহসান চোখ ফেরাতে পারছে না মেহরিনের দিক থেকে। মেহরিনের মাঝে ছিল এক অদ্ভুত কোমলতা, মুখে সরল হাসি, গালে হালকা লালচে আভা, চোখে কৌতূহল আর স্বপ্নমাখা ঝিলিক, যেন পৃথিবীকে নতুন চোখে দেখছে। তার রূপে ছিল শিশুসুলভ সরলতা আর প্রথম যৌবনের নরম আকর্ষণ। তাহসান এগিয়ে এসে বলল, ওটা তো নিচে পড়েছিল, গাছ থেকে ফুল ছিঁড়ে দিব? পুরুষালী গলা শুনে মেহরিন নিজের ভাবনা থেকে বেরিয়ে তাকালো পাশে। তাহসানকে দেখে মিষ্টি হাসি দিয়ে উত্তর দিল, না না ভাইয়া, ফুলেরা গাছেই সুন্দর, সামান্য উপভোগের জন্য তাদের সৌন্দর্য নষ্ট করা একদমই উচিত নয়। এই কচি মেয়ের মুখে এমন পরিণত কথা শুনে তাহসান মুগ্ধ হেসে উঠল। বয়স কত তোমার? জি, 16 বছর 5 মাস। বয়স শুনে সে হিসেব করে দেখল, গুনে গুনে তার থেকে 11 বছরের ছোট। অজান্তে আফসোসের সুরে বলে উঠল, একটু বেশি ছোট। এদিকে সবার সামনে এগিয়ে যাচ্ছিল তালহা। হঠাৎ মেহরিনকে না দেখে পেছনে তাকায়। তাহসানের সাথে হেসে কথা বলতে দেখে মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল। কেন হলো জানি না। গম্ভীর কণ্ঠে এগিয়ে এসে বলল, এখানে একা কি করছো? তালহার কণ্ঠ শুনে মেহরিন চোখ ফেরায় সামনে, আর সঙ্গে সঙ্গে চোখ ভরে গেল মুগ্ধতায়। প্রতিদিনের ফর্মাল গেট আপ নেই আজ। ক্যাজুয়াল সাজে, পরনে কফি রঙা শার্ট, হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, ঢিলে ঢালা সাদা প্যান্ট, হাতে সিলভার ঘড়ি, চোখে সানগ্লাস, চুলগুলো অল্প অগোছালোভাবে সাজানো। সব মিলিয়ে শ্যামবর্ণের এই মানুষটিকে তার চোখে আজ অস্বাভাবিকভাবে নজর কাটা লাগছে। তালহার কথায় ভাঙল তার ভাবনা। চলো, সবাই সামনে এগোচ্ছে বলে হাঁটা দিল সে। মেহরিনও পিছু নিল। লম্বা মানুষ, তার উপর এত দ্রুত হাঁটছে যে মেহরিনকে প্রায় দৌড়াতে হচ্ছে তালহার সাথে তাল মেলাতে। সবাই অনেকটা এগিয়ে গেছে, শুধু ওরা পেছনে। কিছু দূর যেতে হাঁপাতে হাঁপাতে মেহরিন বলে উঠল, একটু আস্তে হাঁটুন। তার কথায় তালহা একবার তাকালো তার দিকে। মুখে কিছু না বলে কেবল হাঁটার গতি খানিকটা কমিয়ে দিল। সবাই বেশ মজা করছে, ছবি তুলছে। আশেপাশে আরো অনেক মানুষ ঘুরতে এসছে। তালহা বোনেদের ছবি তুলছে। মেহরিনকে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তাহিয়া ইশারা করলো আসতে। তাহিয়ার ইশারা দেখে তালহাও মেহরিনের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, ওখানে দাঁড়িয়েছো কেন? এদিকে আসো, সবাই ছবি তুলছে, তুমিও তুলবে। না না, সমস্যা নেই, এখানে ঠিক আছে, ওরা তুলুক। এবার তালহার ভরাট স্বর ভেসে এলো, এক কথা দুবার রিপিট করা আমার একদম পছন্দ না। মেহরিন আর দাঁড়িয়ে থাকতে পারল না। যদি লোকটা রেগে যায়, এই ভয়ে এগিয়ে গেল। তারপর সেও কয়েকটা ছবি তুলল তাদের সাথে। ছবি তোলা শেষ হতেই তাহিয়া ভাইয়ের মোবাইলটা নিয়ে গিয়ে একপাশে দাঁড়িয়ে ছবি দেখতে লাগলো। কিন্তু মেহরিনের কড়া নজর অন্যদিকে। তাদের একটু পাশেই কয়েকটা মেয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তালহাকে নিয়ে ফিসফাস করছে। মেহরিন একবার তাদের দিকে তাকাচ্ছে, আবার তালহার দিকে। তালহা তখন তাহসিনের সাথে কথা বলছে। বাতাসে তার সিল্কি চুলগুলো বারবার অবাধ্য হয়ে কপালে এসে পড়ছে। সে কথার ফাঁকে ফাঁকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। তার এসব ভাবভঙ্গিতে না তাকিয়ে থাকা দায়। মেয়েরা তাকাবেই, স্বাভাবিক। নিজের অজান্তেই মেহরিনের ভেতরে ভীষণ রাগ জমল তালহার ওপর। যেন মেয়েগুলো তার দিকে তাকাচ্ছে, সেটাই তালহারই দোষ। মনের ভেতরে এক প্রকার যুদ্ধ শুরু হলো। একবার মনে হচ্ছে তালহাকে গিয়ে দুটো কথা শুনিয়ে দেয়, আবার মনে হচ্ছে মেয়েগুলোকে গলা উঁচু করে বলে দিতে, এটা আমার একান্ত ব্যক্তিগত পুরুষ, একদম তাকাবি না। কিন্তু পরক্ষণে প্রশ্ন আসে, তার কি সে অধিকার আছে? তালহা তো তাকে বউ হিসেবে স্বীকৃতি দেয়নি।
বলবে কিভাবে যে তালহা তারই? যদি তালহা ভবিষ্যতে অন্য কাউকে বিয়ে করে তাহলে তার কি হবে? শুধু ছোট বলে কি তাকে বউ হিসেবে মানা যায় না? মেহরিন তার ছোট্ট মনে এভাবেই তালহাকে ঘিরে তালগোল পাকিয়ে চলেছে, অথচ তালহার বিন্দু মাত্র ধারণা নেই এসব সম্পর্কে। যদি থাকতো তবে হয়তো বেচারিকে একা একা এতটা সাফার করতে হতো না। তালহা কি কখনো বুঝবে তার মনের খবর? ভাবনার ভেতরে খেয়াল করলো পাশের মেয়েগুলো তাকে ডাকছে। আরও বিরক্ত হলো, মন মেজাজ নষ্ট করে আবার ডাকছে। সে অপেক্ষা করে অন্যদিকে তাকালো, তবে হঠাৎ একটি মেয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল, এই আপু, একটু শোনেন, আপনাকে ডাকছে। মেহরিন ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন, কি দরকার? আমি জানি না, রাত্রি বলেছে আপনাকে ডেকে নিতে। মেয়েটির সাথে গিয়ে সে দাঁড়ালো সেই মেয়েগুলোর দলের সামনে। মাঝখানে দাঁড়ানো রাত্রি মুচকি হেসে বলল, নাম কি তোমার? মেহরিন। ওয়াও, অনেক সুন্দর তো। ধন্যবাদ। রাত্রি এবার সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, ওই যে কফি কালারের শার্ট পরা কিউট ছেলেটা তোমার কি হয়? কিউট শব্দটা যেন আগুনে ঘি ঢালো। ইচ্ছে হলো বলে দিতে আমার ভাতার হয়, কিন্তু নিজেকে সামলে মেহরিন বলল, আমার পরিচিত কেন? রাত্রি এবার লাজুক সুরে বলল, সে কি সিঙ্গেল? মেহরিনের হাতের মুঠো শক্ত হয়ে এলো। এরা যদি তার গ্রামের হতো তবে এতক্ষণে দুঘা লাগিয়ে ভোদৌড় দিত, কিন্তু তা তো সম্ভব না। তাই নিজের ইচ্ছে দমিয়ে রেখে দাঁত চেপে বলল, জি না। রাত্রির মন খারাপ হয়ে গেল, হতাশ কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে গার্লফ্রেন্ড আছে? প্রশ্নটা শুনে মেহরিনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। স্বর নরম করে বলল, আসলে উনি বিবাহিত, তিনটা বউ ছিল, সবকটা বিয়ের পর ছেড়ে চলে গেছে, 9টা ছেলে মেয়ে রেখে। পরে আবার তাদের জন্য আরেকবার বিয়ে করেছিল, কিন্তু সেই বউ কিছুদিন আগে চলে গেছে। কথা শুনে রাত্রি সহ সবার চোখ বড় বড় হয়ে গেল। রাত্রি নখ কামড়ে বলল, দেখে তো মোটেও মনে হয় না এত বাচ্চার বাবা। আরে এটা তো তার প্লাস পয়েন্ট, নিজের রূপ দেখিয়ে শিয়াল মুরগি ধরে। মনে মনে ভাবলো রাত্রি হয়তো এসব শুনে আর তালহার দিকে তাকাবে না। বেশ খুশি হয়ে নিজেকে বাহবা দিল। এইভাবে জামাইকে প্রটেক্ট করতে হবে এখন থেকে। কিন্তু তার সব ভাবনায় জল ঢেলে রাত্রি বলল, শেয়াল যদি এমন হয়, মুরগি হতে সমস্যা নেই, তার বউ তো চলে গেছে, তাহলে চান্স নেওয়াই যায়। কথাটা শুনে মেহরিনের ভেতরে যেন আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। বাংলা ওয়াজ শোনাতে ইচ্ছে করছে। কি লেভেলে ছ্যাঁচড়া মেয়ে হলে এমন কথা বলে! ইচ্ছে করছে এ চুল ধরে বাঁদরের মতো লটকে থাকতে। মুখ ফসকে বেরিয়ে এলো, ম্যাগি নুডলস। হোয়াট? মেহরিন কড়া চোখে তাকিয়ে জোর করে হেসে বলল, খেয়েছেন কোনোদিন? কত খাইলাম। ওই খাইয়েন বেশি বেশি, নামটা আপনার মতো কিউট। আচ্ছা আপু, একটু আসি। রাত্রি ভেবেছে ওর প্রশংসা করেছে, তাই মুচকি হেসে বলল, ও থ্যাঙ্কস। এদিকে মেহেরিন দ্রুত সরে চলে গেল তাহিয়াদের কাছে। রাত্রির পাশের মেয়ে হেসে বলে উঠল, আরে তোকে গালি দিয়ে গেল বলদ। তখনই রাত্রির মাথায় বাজ পড়ল। হাসি মিলিয়ে গিয়ে রাগে চোখে তাকালো মেহরিনের দিকে, কিন্তু মেহরিন আগে থেকেই তাকানো ছিল। সাথে সাথে একটা মুখ ভেঙচি মারল। সবাই ঘুরে ঘুরে চারদিক দেখছে, ছবি তুলছে। মেহরিন, তাহিয়া, ফারিহা, রাফা সবাই দৌড়াদৌড়ি করছে, বেশ মজা করছে। ঋতু, ফারা, স্নেহা, মারুফরা হাঁটাহাঁটি করছে নিজেদের মতো। বিশাল জায়গা জুড়ে বিস্তৃত শিমুল বাগান। মেহরিন একটা গাছের কচি ডাল কুড়িয়ে নিয়ে লাভ শেপ বানালো। তা দেখে তাহিয়ারা তাকে খুঁচিয়ে জিজ্ঞেস করলো কার প্রেমে পড়েছে। তাদের প্রশ্নে মেহরিন মুচকি হেসে পেছনে ফিরে তাকায় তালহার দিকে, কিন্তু হাসি মুহূর্তে মিলিয়ে গেল। রাত্রি তখন তালহার সাথে কথা বলছে। তালহাও হালকা হেসে কিছু একটা বলছে। দৃশ্যটা দেখতে মুহূর্তে মেহরিনের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেদিকে তাকাতে তাকাতে হাঁটা ফেলে হঠাৎ পিছলে ধপাস করে পড়ে গেল কাদায়। সাথে সাথেই কিছু বুঝে ওঠার আগে চারপাশে হাসির রোল পড়ে গেল। সবাই দ্রুত এগিয়ে এলো। তাহিয়া হাসতে হাসতে তাকে টেনে তুলতে যায়। দেখে হাঁটবি না গাধি, বললাম তো এখানে কাদা আছে। ফারিহাও হাসতে হাসতে টেনে ধরল, কিন্তু দুজনে মিলে তুলতে গেলেই কোমরে ব্যথা লাগায় মেহরিনের মুখ বিকৃত হয়ে গেল। আহ শব্দ করে ওঠায় তারা ভয়ে ছেড়ে দিল। তালহা তাহসানও দ্রুত ছুটে এসছে। তালহা চিন্তিত স্বরে বলে, দেখে চলতে পারো না? বেশি লেগেছে?
তালহার প্রশ্নে এতক্ষণে মনে জমা সব রাগ এসে পড়ল তার উপরেই। তার জন্যই তো হলো সব। মনে মনে ঠিক করলো একটা উত্তর দিবে না। কোনো সাড়া না পেয়ে তালহা হাত বাড়িয়ে বাহু ধরে তাকে টেনে তুলল। মেহরিন দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে তাহিয়ার ওপর ভর দিয়ে দাঁড়ায়। হাঁটার অবস্থায় নেই। তালহার নজর গেল মেহরিনের পেছনে। কাদা ভিজে কাপড় শরীরে লেপ্টে আছে। দ্রুত চারপাশে তাকালো, অনেকেই তাকিয়ে আছে। আর করতে হবে না। তাহিয়া, তোর ধরে নিয়ে আয় গাড়ির কাছে। ভাইয়ের নির্দেশ মেনে দাহিয়া ফারিহা দুজনে মিলে তাকে ধরে এগোতে নিল। কিন্তু নড়া চড়াতে আবার ব্যথায় কুকিয়ে উঠল মেহরিন। তা দেখে তাহসান দ্রুত এগিয়ে আসে। হাঁটতে পারবে না, আমি নিয়ে যাচ্ছি। মেহরিন অসহায় চোখে তাকায় তাহসানের দিকে, কিন্তু সে ছোঁয়ার আগেই কেউ এক টানে মেহরিনকে কোলে তুলে নিল। চমকে গলা জড়িয়ে ধরল। তাকাতেই দেখে তালহা। এ যেন স্বপ্ন, কিন্তু সঙ্গে সঙ্গেই আবার রাগ চেপে বসলো। শক্ত মুখে চুপচাপ সেভাবেই রইল। তালহা সামনে এগিয়ে যাচ্ছে আর সে রাগে ফুঁসছে। সে মেয়েটির সাথে কথা বলা দৃশ্য মনে করে হঠাৎ বলে ওঠে, এই নাম কি আপনার? তালহা ভ্রুকুচকে একবার তাকায়। মেয়েটা কি আছাড় খেয়ে স্মৃতিশক্তি হারিয়েছে নাকি? কপাল কুচকে রেখে উত্তর দেয়, তালহা শিকদার। ফালতু শিকদার। তালহা খানিকটা অবাক হলো। হঠাৎ কি হলো এই মেয়ে? তার সাথে তো ঠিকভাবে কথাই হয় না, এমন আচরণ করার কথা তো নেই। এতক্ষণ ধরে তার ভাবমূর্তি দেখে এইটুকু বুঝতে পারলো মেয়েটি রেগে আছে তার উপর, কিন্তু কেন সে তা আন্দাজ করতে পারছে না। এদিকে মেহরিন চুপসে আছে। ভেবে দেখলো কি বলল সে, নিজেকে নিজে গালি দিচ্ছে। তার বা দোষ কি? নিজের উপচে পড়া আবেগ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। একবার রাগ, একবার ভালো লাগা, এসব আসলে কিছুর হলো নিজের ভেতর। ভেবে নিজের ওপর বিরক্ত হয়ে উঠছে। মেহরিনকে গাড়িতে বসিয়ে সরে যেতেই তার চুলের সাথে বোতাম আটকে টান খায়। সঙ্গে সঙ্গে মেহরিন হালকা চেঁচিয়ে ওঠে। তালহা তড়িঘড়ি করে শার্টের বোতাম মেহরিনের চুল থেকে ছাড়াতে থাকে। দুজনের মধ্যে দূরত্ব যেন আর নেই বললেই চলে। মেহরিনের অবাধ্য মনে আবারও রঙিন হাওয়া বয়ে যায়। কত উল্টোপাল্টা ভাবনায় যে মাথায় এসে ভিড় করেছে। এইটুকু সময়ে সে তার মনের ডায়েরিতে রোমাঞ্চকর এক মুহূর্ত নামে লিখেও ফেলেছে। তবে সেই ঘোর কাটে তাহিয়ার কণ্ঠে। আশেপাশে তাকিয়ে দেখে তালহা ফ্রন্ট সিটে বসে আছে। চুল ছাড়িয়ে চলে গেছে, অথচ সে টেরই পায়নি। এর মধ্যে গাড়ি বাড়ির পথে ছুটতে শুরু করে। প্রীত ভীষণ বিরক্ত মেহরিনের ওপর। তার জন্যই আজ আর কোথাও ঘোরা হলো না। তবে বাকিরা মেহরিনের অবস্থা দেখে সহানুভূতিশীল হয়ে নিজেদের ইচ্ছেটাকে দমিয়ে রাখে। এতক্ষণ তালহাকে নিয়ে লাল নীল স্বপ্ন বুনলেও এবার কোমরের ব্যথা বেশ চেপে ধরে মেহরিনকে। গাড়ির প্রতিটি ঝাঁকুনি যেন ব্যথাকে আরও টাটকা করে তুলছে। ক্ষণে ক্ষণে হালকা ব্যথাতুর শব্দ তুলে দাঁত ঠোঁট চেপে ধরে সে। তার এই করুণ অবস্থা দেখে তালহা ড্রাইভারকে বলে আস্তে গাড়ি চালাতে। প্রায় 1 ঘন্টার রাস্তার শেষে সবাই বাড়ি পৌঁছায়। অন্যরা নেমে যেতেই তালহা আবার মেহরিনকে কোলে তুলে নেয়। হাজারো ব্যথার মাঝেও তালহার এই ছোট ছোট স্পর্শ, যত্ন আর খেয়াল মেহরিনের মনে অদ্ভুত এক ভালো লাগা জাগায়। সে উপভোগ করে প্রতিটি মুহূর্ত, যেন তালহা তার আশেপাশে থাকলে ব্যথাও সুখ হয়ে ওঠে। এ কেমন অনুভূতি? এই অনুভূতি কি তার সব থেকে বড় দুঃখ হয়ে দাঁড়াবে কোনো দিন? তবে কেউ একজন তাদের দেখে ভেতর ভেতরে রাগে ফুঁসতে থাকে। কেন জানি সবকিছু স্বাভাবিকভাবে নিতে পারছে না সে। মেহরিনকে এভাবে নিয়ে বাড়ির ভেতর ঢুকতেই তিতলি বেগম চিন্তিত হয়ে এগিয়ে আসেন। কি হয়েছে? কি হয়েছে রে মেয়েটার? তার উদ্বেগ ভরা কণ্ঠ শুনে মেহরিন ছলছল চোখে তাকিয়ে থাকে। সত্যি একজন মানুষ কতটা ভালো হলে অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো করে এতখানি আগলে রাখতে পারে। ফারিহার ঘরের চেয়ারে মেহরিনকে বসানো হয়। জামায় কাদা লেগে থাকায় বিছানায় রাখা হয়নি। তিতলি বেগম তালহার সঙ্গে ভেতরে আসেন। মেহরিনের চোখের পানি দেখে তিনি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার মুখ 2 হাতে আগলে নেন। কি হয়েছে রে মা, আমাকে বল, কোথায় লেগেছে? কাঁদছিস কেন? মায়াভরা এই কথাগুলোই তার আরও কান্না আসে। তবে সেটা ব্যথার কান্না নয়, আহ্লাদি কান্না। তালহা তাকিয়ে আছে মেহরিনের মুখের দিকে। একেবারে বাচ্চার সুলভ, কান্নার ধরনেই বোঝা যায়। ঠোঁট উল্টে ফ্যাস ফ্যাস করে কাঁদছে। মাঝে মাঝে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিচ্ছে। ফর্সা মুখখানায় লাল আভা জমেছে। তালহার ভীষণ হাসি পাচ্ছে। ফিক করে হেসে ওঠে। হাসতে হাসতেই বলে, আম্মু পিছলে পরে কোমরে ব্যথা পেয়েছে, কাপড় চেঞ্জ করে একটা ব্যথার ওষুধ খাইয়ে দিও। বলতে বলতে সে বেরিয়ে যায়। তবে মুখে হাসি লেগেই থাকে। কেন জানি না এক অজানা স্নিগ্ধ হাওয়া তার ভেতর দিয়ে বয়ে যায়।
বারবার মেহরিনের মুখ ভেসে ওঠে চোখে। একা একাই হেসে ফেলে, ঠোঁট ফসকে বেরোয়। একদম বাচ্চা। মেহরিনকে জামা বদল করিয়ে বিছানায় শোয়ানো হয়। মুখ দিয়ে অনেকক্ষণ ধরে মালিশ করে দেন তিতলি বেগম। যদিও মেহরিন বলেছিল নিজেই পারবে, তবু তিতলি বেগম ধমক দিয়ে বসিয়ে রাখেন। নিজ হাতেই যত্ন করে মালিশ করিয়ে অল্প কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দেন। সেদিন সারাদিন ঘুমিয়ে কাটে মেহরিনের। একেবারে রাত 8টার দিকে তালহা নানু আসে। দুপুরের পর আর মেয়েটি কিছু খায়নি। তার মন মানছিল না, তাই ডাকে তাকে। তার ডাকে ঘুম ভাঙে মেহরিনের। পিটপিট চোখে তাকায় তার দিকে। কিরে মেয়ে, উঠবি না? দুপুরে খেয়ে আর তো খাওয়া হয়নি, আয় সবার সঙ্গে রাতে খাবারটা খেয়ে নিবি। নানুর কথায় মেহরিন উঠে বসে। কোমর নাড়াতে গিয়ে দেখে ব্যথা নেই। তারপর ফ্রেশ হয়ে তাহিয়াদের সঙ্গে নিচে নামে। খাওয়া দাওয়ার পর্ব শেষে সবাই ফারিহার ঘরে জড়ো হয়। ফারিহারই আইডিয়া, আজ সবাই মিলে মোবাইলে একটা মুভি দেখবে। মেহরিন কৌতূহল ভরা চোখে জিজ্ঞেস করে, কি দেখবি রে মোবাইলে? একটা মুভি, নাম মাই ফল্ট। আমার এক বান্ধবী নাকি দেখেছে, হ্যাপি সুন্দর বলেছে। আমাকেও দেখতে বলেছিল, তবে একা একা আর দেখা হয়ে ওঠেনি। আজ তোরা আছিস, তোদের সাথেই দেখব। তার কথায় বাকিরাও এক্সাইটেড হয়ে ওঠে। তবে খালি হাতে বসে দেখা যায় না, তাই কেউ একজন নিজ থেকে নিমকির ডাব্বা নিয়ে আসবে বলে ঠিক হয়। কিন্তু সবাই আলসেমি গোছে। শেষমেশ মেহরিনে যায়, সিঁড়ি বেয়ে নিচে নামে। রান্নাঘর থেকে কাঙ্ক্ষিত জিনিসটা হাতে নিয়ে ফেরার পথে তালহার গলায় পা থেমে যায়। পেছনে ফিরে তাকাতেই চোখে পড়ে তালহাকে 3/4 প্যান্ট আর কালো গেঞ্জি গায়ে। শরীরের সাথে একেবারে এঁটে আছে গেঞ্জি, যার ফলে ফোলা ফোলা বাহুগুলো স্পষ্ট। এখন যে যার ঘরে, তাই ড্রয়িং রুমের আলো নিভানো। তবে আলো নিভে থাকলেও বাইরে থেকে আসা ম্লান আলোতেই তালহার মুখটা দীপ্তিময় দেখাচ্ছে। কি ব্যাপার, এখানে কি করো? ঘুমোনি? নিমকি নিতে এসেছিলাম। নিমকির কথা শুনে তালহার ভ্রু কুঁচকে যায়। নিমকি? এখন নিমকি দিয়ে কি করবে? মাত্রই তো ভাত খেলে। মানে সবাই মিলে মুভি দেখবো, খালি মুখে নাকি ওরা দেখবে না, তাই পাঠিয়েছে নিতে। রাত অনেক হয়েছে, এখন কিসের মুভি দেখা? ওই ফারিহা বারবার বলছিল ওরা নাকি একটা মুভি দেখবে দেখবে করেও দেখা হয়নি, তাই আজ আমাদের সাথেই দেখতে চায়। একটু থেমে ভেবে মেহরিন হঠাৎ বলে ফেলে, আপনিও আসুন, দেখবেন ভালো লাগবে। তালহা মোবাইলে কিছু করতে করতে প্রশ্ন করে, কোন মুভি? মাই ফল্ট। মুভির নাম শুনতেই তালহার শুকনো গলায় কাশি উঠে যায়। একদম অপ্রস্তুত হয়ে পড়ে সে। দ্রুত মেহরিনের পাশের টেবিল থেকে বানিয়ে গিয়ে দেয়। তালহা ঢকঢক করে খেয়ে নেয়, চোখ বড় বড় করে তাকায় মেহরিনের দিকে। আপনি ঠিক আছেন তো? তালহার সম্মতি পেয়ে মেহরিন বলে, আচ্ছা আমি যাই, ওরা আমার জন্য ওয়েট করছে, আপনিও চাইলে আসতে পারেন। তালহা চোখটায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এ মেয়ে যে প্রথমবার মুভিটা দেখবে তা সে ভালোই বোঝে, না হলে জীবনেও তাকে এভাবে দেখতে বলতো না। অল্প বয়সে মেয়েগুলো পেকে যাচ্ছে, ভাবতে ভাবতে মনে মনে স্থির করে একে আটকাবে। তাহলে হয়তো বাকিরাও ওর জন্য অপেক্ষা করে দেখবে না। নিজেকে স্বাভাবিক করে তালহা বলে ওঠে, এসব দেখতে হবে না। মেহরিন ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কেন? তালহা উত্তর খুঁজে না পেয়ে হঠাৎ বলে ওঠে, চলো বাইরে, আজ মন রেড হবে, দেখবে চলো। তালহা বাইরের দিকে হাঁটতে শুরু করে। মেহরিনও মুহূর্তে নিমকি রেখে খুশি মনে বেরিয়ে পড়ে। এমন সুযোগ মিস করা যায় নাকি? তালহার সাথে কিছুটা সময় কাটাতে পারবে, সেটাই তার কাছে অনেক বড় পাওয়া। বাড়ির সামনের উঠোনে চেয়ার পেতে বসে তালহা। মেহরিন এলে পাশে বসতে ইশারা করে, সেও বাধ্য মেয়ের মতো গিয়ে বসে। তালহা আকাশের দিকে তাকিয়ে আছে, আর মেহরিন এক দৃষ্টে তাকিয়ে আছে তালহার ঝলমলে মুখে। হালকা বাতাসে ভেসে আসা তালহার পারফিউমের ঘ্রাণ সে চোখ বুজে শ্বাসে ভরিয়ে নিচ্ছে। মনে মনে দোয়া করছে এই মুহূর্তে যেন এখানেই থেমে যায়। শান্ত তালহাকে পাশে পেয়ে মেহরিনের মনে অজানা এক অধিকার বোধ একটু একটু জাগছে। এই তালহাকে সে শুধু নিজের কাছে থাকার অধিকার দিবে, আর কারো কাছে নয়। ভেতরে ভেতরে আরো কত কিছু ভেবে নেয়, যা হয়তো তালহার সামনে বললেই মন ভেঙে যাবে। প্রথম দিনই তো সতর্ক করেছিল তাকে তালহা। হঠাৎ তালহা আকাশ থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকায়। দেখে মেহরিন তার দিকেই তাকিয়ে আছে খুব মনোযোগ সহকারে। ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে, কি দেখো? ঘোরের ভেতরে মেহরিনের মুখ ফসকে বেরিয়ে যায়, আমার মনের আকাশের চাঁদকে। সঙ্গে সঙ্গে তালহার মুখ গম্ভীর হয়ে ওঠে। তা দেখে মেহরিনের হুঁশ ফেরে। কি বলে ফেললো সে?
দ্রুত চোখ ফিরিয়ে নেয়, ভয় মিশ্রিত কণ্ঠে তোতলাতে তোতলাতে বলে, আমি ওই আকাশের চাঁদ দেখছিলাম। ওই এখনো তো লাল হয়নি। আচ্ছা আপনি থাকেন, আমি যাই। ঘুম পাচ্ছে। বলেই তাড়াহুড়ো করে সেখান থেকে সরে যায়। তালহাকে কিছু বলার সুযোগই দেয় না। অন্যদিকে তালহা গভীর এক দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকায়। মানুষ নিষিদ্ধ জিনিসে বেশি আকৃষ্ট হয় কেন? এটা কি পৃথিবীর নিয়ম নাকি মানুষের বোকামি? রাত বাজে 12টা। মেহরিন, তাহিয়া, ফারিহা আর রাফা চারজনই লজ্জায় লাল। তাহিয়া হালকা রাগে বলে, ছি ছি, এইসব দেখে তোর বান্ধবী আবার তোকে দেখতে বলেছে? ছি। ফারিহা নখ কামড়াতে কামড়াতে বলে, আমি জানতাম নাকি, ভেবেছিলাম ভালো কিছু। ওরা নিজেদের মতো প্যাক প্যাক করছে, কিন্তু মেহরিনের মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে। নাক, কান, গাল লাল হয়ে আছে, কম্বল দিয়ে ঢেকে রেখেছে বুক। ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যেতে। এখন বুঝতে পারছে তখন মফি নাম শুনে তালহা কেন বিষম খেয়েছিল। মনে মনে নিজেকে গালি দিতে দিতে মুখ ভার করে ফেলেছে। ছি ছি, আমি কিনা ওনাকে আমাদের সাথে এসে দেখতে বলেছিলাম। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, উনি কি ভাববেন আমার সম্পর্কে? ছি, এখন কিভাবে ওনার সামনে দাঁড়াবো আমি? তার এই অবস্থা দেখে সবাই জিজ্ঞেস করলেও কিছু বলে না। সবাই ভাবে ও হয়তো তাদের চেয়ে বেশি লজ্জা পেয়েছে, তাই এমন করছে। সে রাতে এভাবে ঘুমিয়ে যায় সবাই। পরদিন সকালে তালহা ভোরে নানার সাথে নামাজ পড়তে বেরিয়ে পড়ে। নামাজ শেষে দুজনেই হালকা পাতলা হাঁটাহাঁটি করে বাড়ি ফিরে। ড্রয়িং রুম পার হয়ে রুমের দিকে যাচ্ছিল তালহা, হঠাৎ কিছু দেখে থমকে দাঁড়ায়। দুকদম পিছিয়ে বাম পাশে তাকাতেই চোখে পড়ে মাথায় হাঁটু অবধি ঘোমটা টেনে জড়সড় হয়ে বসে আছে এক মেয়ে। অবাক হয়ে যায় তালহা। এই গ্রামে সে বহুবার এসেছে, কিন্তু এভাবে ঘোমটা টানতে কোনো মহিলাকে দেখেনি। নতুন বউয়ের চেয়েও লম্বা ঘোমটা। মনে প্রশ্ন জাগে,